বহুল প্রতীক্ষার পরে কাঙ্গানার রানোয়াত অভিনীত ভারত ভাগ্য বিধাতা মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীটার শুরু হয় 24 ডিসেম্বর 2018 সালে। সময়টা ছিল সকালবেলা। পুরো শহর তার দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত। তখনই গীতা নামের এক মেয়েকে দেখানো হয়। তার চেহারাতে যে চিন্তার ছাপ ছিল এটা ভালোভাবেই বোঝা যায়। গীতা সোজা তখন চলে আসে একটা পুলিশ স্টেশনে। সেখানকার অবস্থাও খানিকটা গম্ভীর। দেখে এমনটা মনে হচ্ছিল সবাই যেন বড় কোনো একটা ফয়সলার জন্য অপেক্ষা করছে। তারপর গীতা গিয়ে পুলিশ অফিসারের সাথে দেখা করে। খানিকক্ষণ দুজনেই চুপ করে বসে থাকে। তারপর পুলিশ অফিসারটা বলতে শুরু করে সেই ঘটনাটা সম্পর্কে, যেটা নিয়ে কিছুদিন হলো পুরো শহর কথা বলছে। তিনি জানান, এখন সময় এসেছে সেই সব লোকদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার, যারা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। যদি এমনটা না করা হয় তাহলে সেই সব অপরাধীগুলো বেঁচে যাবে, আর এর পরে হয়তো বা এমন অপরাধ আরও করবে তারা। এই কথাটা শুনে গীতার চোখে মুখে চিন্তার ছাপ যেন আরও বেড়ে যায়। সে খুব ভালো করেই জানতো ওই মানুষগুলোকে আইনের আওতায় আনা কতটা কঠিন। এর জন্য তাকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। এইসব চিন্তাভাবনা করে পুলিশ স্টেশন থেকে গীতা সোজা চলে আসে তার বাড়িতে। ওর পরিবারের লোকজন সবাই চিন্তা করছিল গীতাকে নিয়ে। সাথে তাকে এটাও বোঝানোর চেষ্টা করছিল যে এরকম মানুষদের ঝামেলা থেকে দূরে থাকাটাই ভালো হবে, না হলে তুমি নিজেও ঝামেলায় পড়তে পারো। দুনিয়াটা বদলে গেছে। এখন সবসময় সত্য কথা যারা বলে তাদের সুরক্ষিত থাকাটা সম্ভব হয় না। গীতার স্বামীও গীতাকে জানায়, তুমি যেটা করছো সেটা অনেক ভালো কাজ করেছো, কিন্তু এখন তো তোমার পরিবারের মানুষের সুরক্ষার কথাও তোমাকে চিন্তা করতে হবে। এখানে দেখা যায় পুরো মহলটা ধীরে ধীরে আরও গম্ভীর থেকে গম্ভীরতর হচ্ছিল। তার পরপরই গীতার বাড়ির ফোনটা বেজে ওঠে। সেদিন গীতা যে পুলিশ অফিসারের সাথে কথা বলতে গিয়েছিল তিনিই ফোন করেছিলেন। তখন তিনি গীতাকে রিকোয়েস্ট করেন যে গীতা যেন সামনের দিন থানায় এসে সাক্ষীটা দেয়। কিন্তু পুলিশ অফিসারকে অবাক করে দিয়ে গীতা ওর মুখের ওপরই বারণ করে দেয় আর জানায়, আমার পরিবারের ব্যাপারটাতে একদমই বিরোধী। এটার সাথে আমি আর জড়িত হতে পারবো না। যদি জড়িত হই তাহলে হয়তোবা আমার পরিবারের সবার রিস্কের মধ্যে পড়ে যাবে। পুলিশ অফিসারটা অবশ্য ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এইটুকু বলেই ফোনটা কেটে দেয় গীতা। এরপর কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এতক্ষণ ধরে যে কাহিনীটা সম্পর্কে বলা হচ্ছিল সেটা তখনও শুরুই হয়নি। একটা সরকারি হাসপাতাল দেখা যায়। অন্যান্য সকল হাসপাতালের মতো এটাও সবসময় খুবই ব্যস্ত থাকত, মানুষে পরিপূর্ণ থাকত। কিন্তু এই হাসপাতালের স্টাফরা আবার খুবই ভালো মনের মানুষ। ওরা সবসময় মানুষদের সেফটি আগে চিন্তা করত। আর এই হাসপাতালেই নার্সের চাকরি করত গীতা। সে তার কাজকে শুধু কাজ মনে করত না, মানুষের উপকার করতে পারলে তার মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি অনুভূত হতো। সকল রোগীকে সে এমনভাবে খেয়াল রাখত যেন তারা সবাই গীতার পরিবারেরই মানুষ। এখানে কোনো রোগীর কী অবস্থা সবকিছু খুব ভালোভাবেই ধ্যান রাখত গীতা। এই হাসপাতালে থাকা অন্য সবাই গীতার এই ডেডিকেশন আর ইমানদারি দেখে ওকে খুবই সম্মান করত। গীতা যে ওয়ার্ডে কাজ করত সেই ওয়ার্ডে কতগুলো পেশেন্ট আছে, কোন পেশেন্টের কোন অসুখ, এগুলো সব কিছুই সে খুব ভালোভাবেই জানত। হঠাৎ করে একদিন কয়েকজন নার্স চলে আসে ওদের সুপারিনটেন্ডেন্ট মায়া ম্যামের কেবিনে। সেখানকার অবস্থা প্রথম থেকে খানিকটা গরম ছিল। মায়া খুবই শক্ত স্বভাবের একজন মহিলা। সব কিছুর আগে তার কাছে নিয়ম, যে নিয়ম ভাঙে তাকে কোনোভাবেই বরদাস্ত করতেন না তিনি। আসলে এখানে ঝামেলাটা হয়েছিল, একটা নার্স কোনো একটা প্রেগনেন্ট মহিলার খারাপ অবস্থা দেখে তার একটা টেস্ট আগেই করিয়ে দিয়েছিল কোনো রকম পেপার ওয়ার্ক ছাড়াই। নার্স তখন মনে মনে ভাবছিল পেশেন্টের জীবন বাঁচানোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই ব্যাপারটা আবার একদমই পছন্দ করে না মায়া। সে অনেক রাগান্বিত হয়ে সেই নার্সকে গালাগালিও করতে থাকে। নার্সটা বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করছিল যে মহিলাটার অবস্থা খুবই বাজে ছিল, এর জন্য আমি অমনটা করেছি। কিন্তু মায়া ওর কথা শোনার জন্য প্রস্তুতি ছিল না। সেই রুমের ভেতরের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছিল। সেখানে আসা অন্য নার্সগুলোও ওই ভালো নার্সটার সমর্থন করছিল। সবার একটাই পয়েন্ট ছিল যে কোনো কোনো সময় নিয়মের থেকে মানুষের জীবন বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু মায়ার চিন্তাধারা ছিল একদমই ভিন্ন। ওনার মতে হাসপাতাল যদি নিয়মের মাধ্যমে না চলে তাহলে পুরো সিস্টেমটাই খারাপ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে ওই রুমের ভেতরকার অবস্থা আরও বেশি বাজে হয়ে যায়। মায়ার ফোনে মন্ত্রীর বাড়ি থেকে কল আসে। মন্ত্রীর বয়স্ক দাদিকে দেখার জন্য কয়েকজন নার্সের প্রয়োজন। তখন মায়া আবার 2জন নার্সকে ওখানে যাওয়ার জন্য আদেশ করে, কিন্তু নার্সরা তো সেখানে ওকে সাফ সাফ মানা করে দেয় সেখানে যাওয়ার জন্য। ওরা বলতে থাকে হাসপাতালে পেশেন্ট দেখার জন্য আমরা চাকরি নিয়েছি,
কারো বাড়িতে গিয়ে দেখাশোনার জন্য নয়। এই ব্যাপারগুলো দেখে আবার খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল মায়া, আর ওদেরকে কেবিন থেকে বের করে দেয়। এসব কাণ্ডকারখানা আবার পাশ থেকেই দেখছিল গীতা। সে এসব বাদ বিতণ্ডার মধ্যে একদমই পড়ে না, কারণ তার পুরো ধ্যান তো ছিল তার পেশেন্টদের ওপর। কোন পেশেন্টের কী অবস্থা, কোন পেশেন্টের কী ওষুধ লাগবে, কাকে কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এগুলো সব কিছু খুব ভালোভাবেই মনে রাখত মায়া। আর এই একটা কারণেই হাসপাতালের অনেক ডাক্তারও তার উপরে ভরসা করত। এখানে শুধু গীতাই এমন নার্স যে তেমনটা নয়, এখানে থাকা সর্বমোট 16 জন নার্সই ছিল এমন। সবাই ইমানদারতার সঙ্গেই তাদের ডিউটি পালন করত। সেদিন বিকেলবেলাতেই একটা লোক গীতার ওপরে অনেক রাগান্বিত হয়ে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ গীতা ডাক্তারের সাথে কথা না বলেই তার প্রেগনেন্ট বউকে ঔষধ দিতে যাচ্ছিল। লোকটার বউয়ের অ্যাংজাইটি হচ্ছিল, তখন গীতা ডাক্তারের কাছে জিজ্ঞেস না করে নিজেই ঔষধ দিচ্ছিল। এর জন্য সে গীতার ওপরে বাজেভাবে চিল্লাচিল্লি করছিল যে তুমি তো কোনো ডাক্তার নও, তুমি তো একজন সাধারণ নার্স। এজন্য ডাক্তারের কাছে না শুনে তোমার এমন করাটা কোনোভাবেই উচিত হচ্ছে না। এই কথাটা শুনে অবশ্য গীতার একটুও খারাপ লাগেনি। সে তখন ওখানে একজন ট্রেনি ডাক্তারকে ডেকে আনেন। এই নতুন ডাক্তারটা যেহেতু ট্রেনিং করছিল, এর জন্য সেও খুব ভালোভাবে জানতো না ব্যাপারগুলো। তখন সে তার সিনিয়র ডাক্তারকে ফোন দেয় এবং এখানে এই প্রেগনেন্ট মহিলাটার সঙ্গে যা যা হচ্ছিল সব কিছু খুলে বলে। তখন সিনিয়র ডাক্তার জানায়, ওখানে যদি নার্স গীতা থাকে তাহলে তো আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সে আমার থেকেও বেশি এইরকম পেশেন্টগুলো হ্যান্ডেল করেছে। তারপরে অবশ্য তিনি একটা ওষুধ দিয়ে দেন। আসলে এই ঔষধটা গীতা আগেই দিচ্ছিল সেই প্রেগনেন্ট মহিলাকে। কিন্তু ওই ব্যাপারটা আবার একদমই ভালো লাগে না ওই লোকটার। এর জন্য সে তার বউকে ওই ঔষধটা আর খেতে দেয় না, আর নিয়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় গীতার স্বামী তাকে ফোন দেয়। তিনি গীতাকে মনে করিয়ে দেয় যে আজকে কিন্তু বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো তুমি সময় মতো চলে এসো। গীতাও তখন হাসতে হাসতে বলে, আমি ছুটি নিয়ে রেখেছি, সময় মতো আমি চলে আসব। ফোনটা রাখার পরেই আবার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে গীতা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার অন্ধকারে মিলিয়ে যেতে শুরু করে। ওই সময়টা হাসপাতালের সকল নার্স মিলে ক্যান্টিনে খাবার খেতে যায়। তখনই সেখানে চলে আসে দিনা নামের একটা নার্স। ইনি হাসপাতালের সবচেয়ে সিনিয়র নার্স। তিনি গত 30 বছর ধরে এখানে কাজ করে যাচ্ছেন। দিনাকে অনেক চিন্তিত দেখা যাচ্ছিল। সে এসেই গীতার থেকে একটা সাহায্য চায়। আসলে অনেকগুলো নার্স আজকে ছুটিতে আছে, আর গীতাও যদি চলে যায় তাহলে ঝামেলায় পড়তে হতে পারে ওদের। এর জন্যই গীতাকে আজকের রাতটা এখানেই থেকে যেতে বলে। কিন্তু গীতা প্রথমে সাপ ওনাকে বারণ করে দেয়, কারণ তাকে তো বাড়িতে গিয়ে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। কিন্তু পরে যখন বুঝতে পারে যে পেশেন্টদের সমস্যা হতে পারে, তখন ওনার কথাতে রাজি হয়ে যায় গীতা। আর এটাই ছিল গীতার সবচাইতে ভালো দিক। নিজের থেকে সে অন্যদেরকেই বেশি প্রায়োরিটি দিত। সন্ধ্যা পার হয়ে রাত্রি হয়ে যায়। ততক্ষণে প্রায় সকল ডাক্তারেরই ছুটি হয়ে গিয়েছিল। এখন পুরো হাসপাতালের দায়িত্ব কয়েকটা নার্স এবং কয়েকজন কর্মচারীর ওপরে। গীতা তখন হাসপাতালে ঘুরতে ঘুরতে চিন্তা করতে থাকে, এখন আমিও যদি চলে যাই তাহলে পেশেন্টদের ঝামেলা হতে পারে। বাড়িতে সবাই অবশ্য গীতার জন্য অপেক্ষা করছিল, কারণ সেখানে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিন্তু এখানে হাসপাতালেও অনেক পেশেন্ট গীতার মুখের দিকে তাকিয়েছিল। এগুলো চিন্তাভাবনা করে গীতা ফয়সালা করে সে আজকে হাসপাতালেই থেকে যাবে। গীতার সাথে আরও কয়েকটা নার্সও সেখানে থাকবে বলে ডিসাইড করে। তারাও ছিল খুবই ইমানদার। গীতা নিজের পরিবারের থেকে পেশেন্টদের চিন্তাই বেশি করত সবসময়। এজন্য সে পুরো রাতটা নিজের ডিউটি ঠিকঠাকভাবেই করে। পুরো রাত ভরে সে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাচ্ছিল এবং পেশেন্টদের হালচাল জিজ্ঞাসা করছিল। এরকম করতে করতে ধীরে ধীরে রাতটা কেটে সকালবেলা সূর্য উদিত হয়। আজকের মতো ডিউটিটা শেষ করে গীতা, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করে। গীতা যখন তার বাড়িতে এসে পৌঁছে তখন সেখানকার অবস্থা অন্যরকম হয়েছিল। গতকাল ওর মায়ের জন্মদিন ছিল। সবাই গীতার জন্য অপেক্ষা করছিল, কিন্তু গীতা আসেনি। ওকে বাড়িতে আসতে দেখে ওর মা তোর উপরে খুব রাগান্বিত হয়ে যায় আর বলতে থাকে, পরিবার ও জীবনেরই একটা অংশ। প্রতিবারই হাসপাতাল এবং পেশেন্টকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। কমপক্ষে এই একটা দিন তো তুমি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতে। গীতা অবশ্য তখন চুপচাপই কথাগুলো শুনছিল, কারণ সে খুব ভালো করেই জানতো ওর মা ভুল কিছু বলছে না। কিন্তু সে এটাও জানতো যদি সে হাসপাতাল থেকে চলে আসতো তাহলে সেখানে অনেক ঝামেলা হয়ে যেতে পারত। তবে এখানে গীতার একটা জিনিস সবসময় খারাপ লাগতো, সব মানুষই ভাবে যে একটা সামান্য নার্সের আর কী কাজ থাকতে পারে, ওদের চাকরি তো খুবই সহজ। কিন্তু ওরা তো আর জানে না যে নার্সের উপরে অনেক জিম্মাদারি থাকে। আসলে যখন কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যায় তখনই বুঝতে পারে যে নার্সের প্রয়োজনীয়তা কতটুকু।
কিন্তু তারপরেও হাসপাতালে থাকা সকল নার্সদের পরিবারই তাদের সাথে ঠিকঠাকভাবে কথা পর্যন্ত বলতো না এবং তাদেরকে এক ফোঁটা গুরুত্বও দিত না। এমনকি পরিবারের কোনো লোকজনই ওদের নার্স হওয়াকে গর্ব হিসেবেও দেখত না। এর জন্য সকল নার্সরাই মন খারাপ হয়ে থাকত। কিন্তু যখন তারা পরিবার ছেড়ে হাসপাতালে আসতো তখন ওদের অবস্থা অন্যরকম হয়ে যেত। এখানে সবাই তাদের খুব গুরুত্ব দিত এবং খুব ভালোবাসত। এর জন্য ওদের বেশিরভাগ সময় ওরা হাসপাতালে কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করত। পরদিন সকালবেলাতে সকল নার্সে হাসপাতালে এসে তাদের কাজে লেগে পড়ে। ঠিক তখনই বাইরে তারা কিছু পটাকার আওয়াজ শুনতে পায়। কিছু মানুষের আবার মনে হয় এগুলো হয়তো বা গুলির আওয়াজ। পরে জানা যায় হঠাৎই কিছু মানুষ মুম্বাই অ্যাটাক করেছে। এর জন্য চারদিকে শুধু গোলাগুলি চলছে। সাথে আরও জানা যায় ছত্রপতি শিবাজি টার্মিনালেও হামলা করা হয়েছে। সেখানে থাকা সকল মানুষ এই দিকেই ভাগতেছে। এটা যখন নিউজে দেখে তখন গীতার স্বামী তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু গীতা তো এখানে অনেক ব্যস্ত ছিল, কারণ সে এটা জানতে চাইছিল যে সে যে কাহিনীগুলো শুনছে সেগুলো সত্য নাকি এগুলো মানুষ এমনি এমনি বলছে। তারপরেও অনেকবার ফোন করাতে গীতা ফোনটা ওঠায়। তখন ওর স্বামী ওকে জানায় মুম্বাইয়ে অনেক জায়গাতেই গোলাগুলি হচ্ছে, কিছু সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে, ওরা অনেক মানুষকে মেরেও ফেলেছে, এমনকি ছত্রপতি শিবাজি টার্মিনালকেও তারা ছাড়েনি। ওখানকার সব মানুষই তোমাদের হাসপাতালের দিকেই দৌড়ে আসতেছে, এর জন্য তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। কিন্তু গীতা ওই মানুষগুলোর মতো একদমই নয় যে তার পেশেন্টদেরকে এমন অবস্থাতে ছেড়ে পালিয়ে যাবে। সে এখানে থাকার ডিসিশন নেয়। তারপর গিয়ে ওইসব ব্যাপার স্যাপার মায়াকে জানায়। এখানে দেখা যায় মায়াও অনেক ঘাবড়েছিল, কারণ অ্যাটাকগুলো সম্পর্কে সেও জেনে গিয়েছিল। তখন গীতা বলে সব মানুষই লবিতে চলে এসেছে, এজন্য আমাদের মধ্যে থেকে কাউকে তো ওখানে গিয়ে সবাইকে বলতে হবে যে সব কিছু ঠিক আছে। আস্তে আস্তে হাসপাতালে সবাই ব্যাপারটা জেনে যায়। এটাতে সবাই ঘাবড়েছিল। কিছু মানুষ নিজেদের পরিবারকে ফোন করছিল, আর কেউ তো হাসপাতাল থেকে পালিয়ে নিজের পরিবারের কাছে যেতে চাইছিল। কিন্তু হাসপাতালের বাহিরের অবস্থাটা খুবই বাজে হয়ে গিয়েছিল। এর পরপরই জানা যায় হামলার জায়গাগুলো থেকে অনেক আহত ব্যক্তি এই হাসপাতালের দিকে দৌড়ে আসতেছে। এগুলো জানার পরে গীতা বুঝতে পারে যে সামনের সময়গুলো অনেক কঠিন হতে চলেছে। হাসপাতালের লবিতে তো পুরো বাজে অবস্থা। কেউ ভয়ে জড়সড় হয়ে আছে, কেউ বা অঝরে কান্না করেই যাচ্ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছিল যে আসলে বাইরে হচ্ছেটা কি, এই ঝামেলাটা কি ওদের দিকেই আসতেছে। ওই সময়টাতে গীতা হাসপাতালের একদম মাঝখানে দাঁড়িয়েছিল। ওর সাথে ছিল আরও অনেকগুলো নার্স। ওদের সামনে অনেক মানুষের জিম্মাদারি। ওরা জানতো না যে কি হতে চলেছে ভবিষ্যতে, কিন্তু ওরা এটা পণ করে বসে যে ঝামেলা যতই বেড়ে যাক না কেন তারা শেষ পর্যন্ত লড়েই যাবে। হাসপাতালে থাকা সবাইকে তারা সুরক্ষিত রাখবে। কিন্তু ওরা তো আর এটা জানতো না যে অল্প কিছুক্ষণের মধ্যে এই পুরো হাসপাতালটাই এই ভয়ঙ্কর রাতের সাথে সামিল হতে চলেছে। ততক্ষণে পুরো শহরের খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। চারিদিকে শুধু সাইরেনই বাজতেছিল। কিছু চ্যানেল তো লাগাতার শুধু ওই খবরগুলোই চালিয়ে যাচ্ছিল, আর কিছু মানুষ তো তাদের বাড়ি থেকে এই দোয়াটা করছিল যেন এই ভয়ঙ্কর রাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু হাসপাতালের মধ্যে থাকা মানুষের জন্য এই রাতটা আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ওরা বুঝে গিয়েছিল যে হালাত এখন খুব একটা ভালো নেই। খতরা এখন হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এখানে থাকা অনেক মানুষেরই জান যেতে পারে। বাচ্চা, বৃদ্ধ, প্রেগনেন্ট এবং সকল বয়সী সকল পেশেন্টেরই জান যে হুমকির মধ্যে আছে, এটা বুঝতে আর ওদের বাকি থাকে না। এর জন্য গীতা সেখানে থাকা সকল নার্স এবং কর্মচারীদেরকে একত্রিত করে। তারা প্ল্যান করতে থাকে যে হাসপাতালে থাকা সবাইকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে ফেলা হবে। এরপর যদি সেই সন্ত্রাসীরা হাসপাতালের মধ্যে ঢুকেও পড়ে, তারপরেও যেন ওরা কাউকেই খুঁজে না পায়। সাথে সাথেই হাসপাতালের সকল স্টাফরা কাজে লেগে পড়ে। কিছু পেশেন্টকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কেউ তার বাচ্চার কান্না থামাতে লেগেছিল, কেউ বা জানালা দরজা বন্ধ করছিল, আর কেউ বা হাসপাতালের লাইট এবং ফ্যানগুলো বন্ধ করায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই পুরো হাসপাতালকে বাহির থেকে একদম শুনশান মনে হচ্ছিল। ঠিক তখনই আচমকাই কিছু গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। তার পরপরই দুজন সন্ত্রাসী হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। ওরা মেইন গেট দিয়ে ঢুকেছিল। ওদের উপস্থিতিটা টের পেয়ে হাসপাতালের গার্ডরা সতর্ক হয়ে যায়। সেখানে থাকা সাধারণ মানুষের তো অবস্থা হয়ে গিয়েছিল অনেক খারাপ। এমনটা মনে হচ্ছিল যেন পুরো হাসপাতাল নিজের নিঃশ্বাসটা বন্ধ করে রেখেছে। গার্ডরা হাসপাতালের দরজাটা বন্ধ করতে চায়, কিন্তু তখনই গুলি করে তাদেরকে মেরে ফেলে ওই দুই সন্ত্রাসী। এই ব্যাপারটা বুঝে ওঠা মাত্রই সবার আত্মাই যেন ভয়ে কেঁপে ওঠে। সবাই একদম চুপচাপ হয়ে যায়। ওরা যদি একটু আওয়াজ করে তাহলে হয়তো বা এটা তাদের মৃত্যুর কারণও হতে পারে।
এই হাসপাতালটায় বিভিন্ন জায়গায় মানুষজন সব পলায়ন করেছিল। কেউ স্টোর রুমের মধ্যে, কেউ কেবিনের মধ্যে, কেউ বা অপারেশন থিয়েটারের মধ্যে, আবার কয়েকজন তো লিফটের মধ্যেই পালিয়েছিল। ওদের মনে তখন শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, এই হাসপাতাল থেকে তারা কি বেঁচে ফিরতে পারবে? আগামীকালের ভোরের আলো কি তারা আর দেখতে পাবে? ঠিক তখনই গীতা খেয়াল করে দেখতে পায় একজন গর্ভবতী মহিলার আচমকাই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওনারও ব্যথা উঠে গিয়েছিল। খুব তাড়াতাড়ি যদি ওনাকে ট্রিটমেন্ট না করানো হয় তাহলে মা এবং বাচ্চার বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু হাসপাতালের গলির মধ্যে দিয়ে তো মৃত্যুরা ঘোরপাক করছিল। এর জন্য একটা পেশেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল নয়। কিন্তু এগুলোও থামাতে পারেনি গীতাকে। সে কয়েকজন নার্সের সাহায্য নিয়ে এই মহিলাটাকে সুরক্ষিত একটা জায়গায় নিয়ে যাওয়ার ফয়সালা করে। প্রত্যেকটা বাঁকে বাঁকেই ছিল মৃত্যু ফাঁদ। কিন্তু গীতাও খুব ভালোভাবে বুঝতে পারছিল যে যদি সে কিছু না করে তাহলে এই মাসুম জানটা পৃথিবীতে আসার আগেই ঝরে পড়বে। এর জন্য গীতা এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও সেই মহিলাটাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতালের মধ্যে খুবই ভয়ঙ্কর পরিবেশ হয়ে গিয়েছিল। বাহিরে চলতে থাকা গুলির শব্দ আর ভেতরে মানুষের খামোশি একদম সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কেউ ভগবানকে স্মরণ করছিল, তো কেউ নিজের পরিবার সম্পর্কে চিন্তা করছিল, আর কেউ তো শুধু এই চিন্তা করছিল যে কোনোভাবে যেন রাতটা কেটে গেলেই হয়। তবে এই ভয়ঙ্কর রাত শেষ হতে এখনো অনেকটাই বাকি। ওদিকে গীতা এবং বাকি নার্সরা মিলে সেই গর্ভবতী মহিলাটাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই মহিলাটার ব্যথা আস্তে আস্তে অসহ্য হয়ে যায়। ওনার অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে কোনো সময় ওনার বাচ্চা হয়ে যাবে। গীতা খুব ভালো করেই জানতো সময় মতো যদি ওনাকে ট্রিটমেন্ট না করা হয় তাহলে মা এবং বাচ্চা দুজনেরই বিপদের মধ্যে পড়ে যেতে পারে। এর জন্য নিজের ভয়কে সে সাইডে রেখে সামনের দিকে আগাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় হাসপাতালের মধ্যে লুকানো কিছু মানুষের দ্বারা হালকা একটু আওয়াজ হয়ে যায়। এই আওয়াজটা আবার সেই সন্ত্রাসীরাও শুনে ফেলে। এবার ওরা বুঝে গিয়েছিল যে এই হাসপাতালটা আসলে খালি নয়। এর জন্য ঘুরে ঘুরে প্রত্যেকটা ফ্লোরে খোঁজাখুঁজি করতে শুরু করে। ওদের হাতে ছিল হাতিয়ার এবং ওদের চেহারায় দয়ার কোনো লেশমাত্রও ছিল না। এখানে থাকা সবাই বুঝতে পারছিল যদি সেই সন্ত্রাসীদের হাতে পড়ে যায় তাহলে তাদের মরা পড়তেই হবে। এজন্য তো কেউ কেউ নিজেদের বাচ্চার মুখটা চেপে ধরে রেখেছিল যেন তারা কান্না করতে না পারে। কিছু কিছু মানুষ তো শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করে যাচ্ছিল। সবাই মনে মনে ভাবছিল হয়তোবা পরবর্তী নাম্বারটা তাদেরই, তারাই হয়তোবা এর পরেই মরতে চলেছে। ততক্ষণে সেই সন্ত্রাসীরা পুরো হাসপাতালটা গুলি দিয়ে একদম ভরিয়ে দেয়। যে জায়গা নিয়ে ওদের হালকাও সন্দেহ হচ্ছিল বা কিছু নড়ে চড়ে উঠছিল সেখানেই গুলি করছিল ওই সন্ত্রাসীরা। এর মধ্যে যাদেরকে তারা খুঁজে পাচ্ছিল তাদেরকে তো জানে মেরেই ফেলছিল। এদিকে দেখা যায় গীতার কাছে তার স্বামী ফোন করে। তখন গীতা ফোনটা ধরে তার স্বামীকে এই হাসপাতালের ভেতরে যে কী ঘটছে সেগুলো সম্পর্কে জানায়, সাথে আর যেন তাকে ফোন না করে এটাও বলে দেয়। অন্যদিকে দুই সন্ত্রাসী উপরের তলার দিকে আগাতে থাকে, কারণ এই ফ্লোরে তারা কাউকেই খুঁজে পায়নি। আর এর মধ্যেই গীতাও সেই প্রেগনেন্ট মহিলাটাকে অপারেশন থিয়েটারের দিকেই নিয়ে যাচ্ছিল। ওই সময়টা লিফটও কাজ করছিল না, এর জন্য গীতা সিঁড়ি বেয়ে সেই মহিলাটিকে নিয়ে যাচ্ছিল। এটা সেই প্রেগনেন্ট মহিলাটার জন্য একদমই চ্যালেঞ্জিং ব্যাপার। আর দেখা যায় ওই দুই সন্ত্রাসী ওদের থেকে খানিকটা দূরেই ছিল, কিন্তু যে কোনোভাবে এখানের সব কিছু হ্যান্ডেল করে নেয় গীতা। কিছুক্ষণের মধ্যেই সেই হাসপাতালের মধ্যে এসে পৌঁছে আবার পুলিশ। সন্ত্রাসী এবং পুলিশদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। তবে সন্ত্রাসীদের কাছে ধামাকা থাকায় সেটা দিয়ে জখম করে ফেলে ওই পুলিশদের। কিন্তু এদিকে গীতা তার কাজ করে ফেলেছিল, মহিলাটাকে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছে দিয়েছে। তবে এখানেই আরেকটা সমস্যা দেখা দেয়। ডেলিভারি করানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন ছিল তার মধ্যে কিছু কিছু জিনিস এখানে নেই। পরিস্থিতি খুবই খারাপ ছিল। বাহিরে মৃত্যু ঘোরাঘুরি করছিল, আর অপারেশন থিয়েটারের ভেতরে যান বাঁচানোর চেষ্টাও চলছিল। কিন্তু হাসপাতালের স্টাফরা তো হার মানার পাত্র নয়। এই অপারেশন থিয়েটারের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই তারা কাজ শুরু করে দেয়। একটা ব্লেড তারা খুঁজে পায়, সেটা ব্যবহার করার জন্য জীবাণুমুক্ত করতে হবে। এর জন্য একটা মোমবাতি জ্বালিয়ে সেই ব্লেডটাকে জীবাণুমুক্ত করে নেয়। বাহিরে মৃত্যু ঘোরাঘুরি করছিল, আর ভেতরে ওরা একটা যান বাঁচানোর জন্য সংঘর্ষ করে যাচ্ছে। একদিকে মানুষ মারার জন্য কিছু খারাপ লোক, অন্যদিকে মানুষের যান বাঁচানোর জন্য কিছু ভালো মানুষ। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ডেলিভারিটা কমপ্লিট হয়। বাচ্চাটা হালকা কান্না করে ওঠে। এই ব্যাপারটাতে অপারেশন থিয়েটারের মধ্যে থাকা সবাই তো খুবই খুশি হয়ে গিয়েছিল। কিন্তু ওদের এই খুশি বেশিক্ষণ আর থাকে না,
কারণ এই বাচ্চার কান্নাটা অন্যদিকে থাকা সন্ত্রাসীদের কান পর্যন্তও চলে যায়। ওরা এখন ভালোভাবে বুঝে গিয়েছিল সেই হাসপাতালের মধ্যে মানুষ তো আছেই, এর জন্য তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে খুঁজতে শুরু করে। তখন গীতা অবশ্য একটা প্ল্যান করে বসে, যদি সন্ত্রাসীরা উপরে চলে আসে তাহলে অনেক মানুষই মারা যাবে। এর জন্য চেয়ার টেবিল সহ আরও অনেক জিনিসপাতি দিয়ে সে সিঁড়িটা ব্লক করে ফেলে। ধীরে ধীরে পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়। গীতার উদ্দেশ্য একদমই সাফ ছিল, সে কোনোভাবেই সন্ত্রাসীদেরকে এই তলায় আসতে দিবে না বলে ডিসাইড করে। এই কাজটা ছিল খুবই বিপজ্জনক, কিন্তু গীতা তো কখনোই নিজের জীবনের পরোয়া করত না। এর জন্য নিজের জীবনটা বাজি রেখেই সে এই কাজটা করে। ততক্ষণে আরও অনেক পুলিশ চলে এসেছিল এবং সন্ত্রাসীদেরকে ছাদে যেতে বাধ্য করে। তখন অন্য কোনো উপায় না থাকায় সন্ত্রাসীরা দড়ি বেয়ে নিচে নেমে আসে, তারপর সেখান থেকে পলায়ন করে। এখন মনে হচ্ছে ভয়ঙ্কর এই রাতটা শেষ হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পুরো হাসপাতালটাকে সুরক্ষিত বলে ঘোষণা করে। এখন মানুষজন তাদের লুকায়িত জায়গা থেকে বের হতে শুরু করেছে। এখানে সবাই তো কান্না করছিল, সঙ্গে অনেক ইমোশনাল হয়ে তাদের পরিবারের সঙ্গে মিলিত হচ্ছিল। তাদের মনে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, যে গত রাতের ওই ভয়ঙ্কর পরিবেশ থেকেও তারা জানে বেঁচে গেছে। সকালবেলার প্রথম আলোর মধ্যে দিয়েই হাসপাতালটা আবার নতুনভাবে যাত্রা শুরু করে। রাতের ভয়ঙ্কর সেই অন্ধকার তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা কারো মন থেকেই মুছে যাবার নয়। কিছু সময় পরে অবশ্য সেখানকার সকল স্টাফরা নিজেদের পরিবারের কাছে ফিরতে শুরু করে। ওদের পরিবারের মানুষজন তো ওদেরকে দেখে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। সবার মতো গীতাও চলে আসে তার বাড়িতে। ওর পরিবারের লোকজন তো ওকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল যে সে জীবিতই আছে আর ওর কিছুই হয়নি। সাথে অনেক ইমোশনালও হয়ে যায় তারা। কিন্তু কাহিনীটা এখানেই শেষ হয় না। কিছু সময় পর থেকে পুলিশ সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে সেই সন্ত্রাসীদের সম্পর্কে। ওরা নিজের চোখে যারাই দেখেছিল তাদেরকেই ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। বেশিরভাগ মানুষজনই তো এই ঝামেলা থেকে দূরে থাকতে চাইছিল, কারণ আদালতের চক্কর কাটাটা কোনোভাবেই সুখকর নয়। কিন্তু গীতা ভাবতে থাকে, সবাই যদি পিছে হটতে চায় তাহলে এই অপরাধীদের বিচার হবে কি করে। এর জন্য গীতা নিজ থেকে চলে আসে পুলিশ স্টেশনে। তারপর সেখানে গিয়ে নিজের বয়ানটা দেয়। ওই সন্ত্রাসীদের সম্পর্কে সবকিছু খুলে বলতে থাকে গীতা। তারা দেখতে কেমন ছিল, তাদের পরনে কী ছিল, সবকিছু বলতে থাকে গীতা। তারপর ওর এই কথা শুনে পুলিশ কয়েকদিনের মধ্যেই সেই সন্ত্রাসীদেরকে ধরে ফেলে এবং কিছুদিনের মধ্যে তাদেরকে সাজাও শোনানো হয়। তবে এখানে হয়রানির একটা কথা হলো, সেই রাতে যারা বাহাদুরি দেখিয়েছিল তাদের যেভাবে জয় জয় করার কথা সেভাবে তাদের সামনেই আনা হয় না। মিডিয়াতে অন্য কিছু নাম ছেয়ে গিয়েছিল, তাদেরকেই হিরো বানিয়ে দেওয়া হচ্ছিল। এই ব্যাপারগুলো আবার কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ করে না গীতা, কারণ এই ব্যাপারগুলো তার কাছে ম্যাটার করে না। তার কাছে শুধু ম্যাটার করে সেই জীবনগুলো যেগুলো বেঁচে গিয়েছিল সেই ভয়ঙ্কর রাত্রেবেলাতে। এই হাসপাতালে বাহাদুরির জন্য দিনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু এই রাত্রেবেলা তো দিনা হাসপাতালের মধ্যে অবস্থান করছিলই না। তবে গীতা মনে মনে ভাবতে থাকে, সেও তো এই হাসপাতালে গত 30 বছর ধরে কাজ করে যাচ্ছে, এর জন্য এই অ্যাওয়ার্ডটা তার প্রাপ্য। আর আমি তো মানুষদের তালি বা জয় জয়কার পাওয়ার জন্য কাজ করি না। মানুষের উপকার করতে পারলে আমার নিজের মধ্যেই একটা ভালো লাগার সৃষ্টি হয়। নিজের বিবেকের তাড়নায় আমি মানুষদের উপকার করি। তো কে অ্যাওয়ার্ড পেল সেটা দেখার বিষয় আমার নয়। আমি যে এতগুলো মানুষের জীবন বাঁচাতে পেরেছি এটাই আমার সবচাইতে বড় পাওয়া। গীতার এই সুন্দর চিন্তাধারার মধ্য দিয়েই শেষ হয়ে যায় এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।